ইস, পরীক্ষার হলে যদি আমি এই দাগটা খেয়াল করতাম, 54 দাগের অঙ্কটা, আমি তাহলে পারতাম। এই অঙ্কটা আমি পারবো, কিন্তু এ মা, ভুল হয়ে গেল গো। 22 দাগের ফিগারটা তো আমার পারার কথা, এ মা, তখন কি করে ভুল করলাম আমি? 47 দাগের অঙ্কটা আমি পারতাম, কিন্তু এই রাফ করতে আমি জায়গা পাইনি। এটা তো অনেক বড় সরল অঙ্ক, কিন্তু এই সরলটা সহজ, আমি পারতাম। চারটে অঙ্ক বেঁধেছিল, কিন্তু আমি পরীক্ষার শেষের দিকে সেই চারটেকে আর খুঁজে পাইনি। যদি খুঁজে পেতাম তাহলে আমার চারটেই রাইট হতো। বাড়ি এসে সেটা খেয়াল করলাম। আর হলে এইভাবে তালগোল পাকিয়ে যাওয়া, এটা একটা কমন ফ্যাক্টর। তো এই তালগোল যাতে তোমার না পাকায়, তার জন্য আজকের যে ভিডিওটি, এটাকে মনোযোগ সহকারে দেখতে থাকো। আর বাড়িতে এইভাবেই প্র্যাকটিসটা করবে। পড়াশুনো তুমি যত বেশি করো না কেন, পরীক্ষার হলে 2 ঘন্টা যে সময়, বা 2 ঘন্টা 15 মিনিট যে সময়টা, এই সময়টাকে তুমি যদি ইউটিলাইজ করতে না শেখো ঠিক মতো, তাহলে তোমার অনেক পরিশ্রম, অনেক পড়াশুনো অনেক সময় বৃথা হয়ে যেতে পারে। তো দেখো, তুমি কত অঙ্ক জানো, তুমি কত ফিগার করেছো, কত বাংলা ব্যাকরণ শিখেছো, বা বাংলা পড়ে তার উত্তর করতে পারো, এ সব কিছুরই প্রমাণ হচ্ছে পরীক্ষার হলের 2 ঘন্টা 15 মিনিট। এই 2 ঘন্টা 15 মিনিটকে বলা হয় এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট। আর এই টাইম ম্যানেজমেন্ট যদি তোমার খুব ভালো হয়, তাহলে দেখা যাবে যে তুমি যদি পরীক্ষার হলে কয়েকটা প্রশ্ন নাও পারো, তোমার আনকমন থাকে, কিন্তু তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে। তাহলে পরীক্ষা, কোন পরীক্ষা? প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তাহলে কি করে করব টাইম ম্যানেজমেন্ট, এবং ওই সময় কিছু কিছু টেকনিক? তো দেখো, প্রথম কথা হচ্ছে, তোমার বাড়িতে তুমি যখন পরীক্ষা দিচ্ছ, আমরা যে মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, সেই মক টেস্টে তুমি যে পরীক্ষা বাড়িতে প্রত্যেক দিন দিচ্ছ, তাতে তোমার যদি একটা অভ্যেস না তৈরি হয়, তাহলে পরীক্ষার হলে তুমি পারা জিনিস তোমার কাছে ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে, বা তোমার কাছে সমাধান করার ক্ষেত্রে কোনো জায়গা নেই। কোথায় করবে সেটা কি? সেটা হচ্ছে, বাড়িতে যখন পরীক্ষা দিচ্ছ, অনেক পেজে তুমি রাফ করছো। পরীক্ষার হলে কিন্তু মাত্র একটা পেজ দেবে তোমাকে রাফ করার জন্য, একটা পেজ। তাহলে আজ থেকে আগামী 28 দিন তোমাকে রাফ করতে হবে বাড়িতে। প্রত্যেক দিন যতবার পরীক্ষা দেবে, আমি 4টে 5টা করে পরীক্ষা নিচ্ছি, তাহলে 4টে 5টা করে পরীক্ষার ক্ষেত্রে 1 পৃষ্ঠায় রাফ করতে হবে আমাকে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, যে রাফটা তুমি করবে, রাফ মানে কি? কাটাকাটি, বোঝা যাচ্ছে না, এগুলোকে রাফ বলি তো আমরা? না, ফ্রেশ রাফ করা শিখতে হবে আজকের থেকে। কি করবে? প্রত্যেকটা সমস্যার জন্য দাগ নম্বর দিয়ে তোমাকে রাফ করতে হবে। দাগ নম্বর অনুযায়ী রাফ করে যখনই সেই সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাকে একটা বক্স করে দিতে হবে। কেন? কারণ পরীক্ষার শেষের দিকে বা পরীক্ষা চলতে চলতে তোমার হঠাৎ করে মনে হলো যে 59 দাগের অঙ্কটার উত্তর আমার বি মনে হচ্ছে, কিন্তু আমি ডি করেছিলাম। এবার তুমি রাফ পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠা প্রশ্নপত্রের রাফ, সেখানে কোনো দাগ নম্বর দাওনি। এবার 59 দাগের অঙ্কটা তুমি আর খুঁজে পাচ্ছ না, সময় নষ্ট হবে। টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে কিভাবে ম্যানেজ করতে হয় দেখো, তোমার রাফ করার সময় কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো সময় নষ্ট করতে হচ্ছে না, জাস্ট 69 দাগ নম্বর দিলে দাগ নম্বরটাকে গোল করে দেবে। দাগ নম্বর গোল করে দিয়ে তারপরে তুমি ওই রাফটা করলে, অঙ্কটাকে সংক্ষেপে কষলে, করার পরে তোমার যে উত্তর হয়ে গেল যখন, তখন সেটাকে একটা বক্স করে দিলে তুমি। এবার তুমি যখন পরীক্ষার মাঝখানে বা পরীক্ষার শেষের দিকে হলে তো আরো উদ্বিগ্ন হয়ে যায় মানুষ, যে এখনই খাতা জমা নিতে আসবে। তো তুমি 59 দাগের অঙ্কটা অনায়াসে রাফ কাগজের মধ্যে খুঁজে পাচ্ছ। তখন তুমি তার সমাধানটা দেখলে, হ্যাঁ তাই তো, আমি তো যোগ করার জায়গায় বিয়োগ করেছি। বা আমি সেদিন যেমন একটা মক টেস্টের অ্যান্সার করার সময় 72কে 18 দিয়ে ভাগ করছিলাম, বারবার বলছিলাম 3 18 72, 3 18 72, 3 18 72, আমার উত্তর 45 আসছিল না। আমি তারপরে তোমাদেরকে বললাম কি, তোমরা নিজেরা করো, আমাকে জানাও 45 উত্তর আসে কিনা। তোমরা বললে হ্যাঁ স্যার 45 উত্তর আসছে। তাহলে 3 18 72, এটা তুমি বারবার করছো, 3 18 72, 3 করলে
পরে তুমি রাফটা করতে গিয়ে দেখলে না ওটা তো 4×18=72 হবে। তাহলে তুমি ওই যে ওই অঙ্কটা করার জন্য তোমার একটা সময় নষ্ট হতো, কত 5 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় নষ্ট হতো, সেই সময়টা তুমি বাঁচিয়ে নিতে পারলে ম্যানেজমেন্ট সিস্টেমেটিক ওয়েতে চলার জন্য। তাহলে কি করবে, রাফ সবসময় একটা কাগজে করতে হবে। তাহলে তুমি মানে পুরো পরীক্ষার প্রশ্নপত্রের রাফ একটা কাগজের মধ্যে যদি করার চেষ্টা করো, পরীক্ষার হলে গিয়ে ওই একটাই কাগজ পাবে, তাহলে তোমার অনেক কাগজের প্রয়োজন হবে না। দেখা যাবে যে তুমি 10টা অঙ্ক করতে গিয়ে রাফ শেষ করে ফেলেছো কাগজ, আর 10টা অঙ্কের ক্ষেত্রে তোমার রাফ করার প্রয়োজন করতে পারছো না। ফলে কি হচ্ছে, অঙ্কগুলো তোমার ভুল হয়ে যাচ্ছে। তাহলে তুমি জানো পারো, তারপরে তোমার ভুল হচ্ছে, সেই ভুলের জায়গাটা তৈরি হবে না। এটাকেই টাইম ম্যানেজমেন্ট বলা হয়। আর কি, তুমি যে রাফ কাগজটা পাবে না, ওই রাফ কাগজের একদম উপরে ডান পাশে অথবা বাম পাশে যে কোনো একটা পাশে একদম উপরে মোটামুটি অনেকটা জায়গা, যাতে 4টে 5টা 6টা 7টা 8টা সংখ্যা লেখা যায়, মানে 4টে সংখ্যা লেখা যাবে 2টো লাইন বা 3টে লাইন, এরকম একটা জায়গা বক্স করে রাখো। সেই বক্সটা তুমি একটা আলাদা কালি দিয়ে করে রাখো। মনে করো তুমি রাফ করবে নীল কালি দিয়ে, তুমি কালো কালি দিয়ে একটা বক্স করে রাখো। এই বক্সের কাজটা আগে করবে, একদম শুরুতে, রাফ কাগজের শুরুতে, কোনো রাফ শুরু করার আগে ওটা করবে। কেন, যদি তোমার পরপর পরপর প্রশ্ন সলভ করতে 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 দেখা গেল 7 দাগ 22 দাগ 54 দাগ আর 86 দাগ, এই 76 দাগ, এই কটা তোমার প্রবলেম হয়েছে, তুমি ওই বক্সের মধ্যে ওই দাগ নম্বর কটাকে বসাবে, আর বাদবাকি রাফগুলো তুমি করলে। এবার তুমি কি হলো, তোমার সুবিধাটা কোথায় হলো, পরীক্ষার ঠিক শেষের দিকে গিয়ে তখন এমনি ব্রেনের উপর চাপ পড়ে, তখন তোমার প্রশ্নের মধ্যে কোন কোন দাগগুলো তোমার অসুবিধা ছিল সেটা তুমি খুঁজে পাচ্ছ না। 4টে প্রবলেম ছিল, 2টো খুঁজে পেয়েছো, আর 2টো তুমি তালগোল পাকিয়ে গেছে খুঁজে পাওনি, তাহলে 2টো প্রশ্ন তোমার ভুল যাচ্ছে। 2টো প্রশ্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ জানো? 2টো প্রশ্নের জন্য তোমার আগে 200 জন এগিয়ে আসলো। তাহলে কি হচ্ছে, তুমি সঠিক দাগ নম্বরটা রাফ কাগজের পেছন থেকে দেখে প্রশ্নপত্রে ওই দাগ নম্বরে চলে গেলে সলিউশন করলে দেখলে এবার মিলে গেছে, 4টে প্রবলেমের মধ্যে একটা মিলে গেল। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে কোন কোন দাগ তোমার হয়নি সেটা খুঁজে পেলে, তা নাহলে ওই খুঁজতে গিয়ে এটা হ্যাঁ পেরেছি, এটা পেরেছি, এটা পেরেছি, এটা পেরেছি, এটা পেরেছি, এই খুঁজতে খুঁজতে 5 মিনিট সময় নষ্ট। আর ওই 5 মিনিট তোমার কাছে পরীক্ষার হলের 5 মিনিট 5 ঘন্টার সমান, তাই না? টাইম ম্যানেজমেন্টের এটা একটা পার্ট। কি, তুমি রাফ কাগজের উপরে বাম পাশে লিখে রাখলে। এবার কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে আমার তো স্যার শুরু থেকে শেষ পর্যন্ত একটা দাগেও বাঁধেনি, তখন তুমি ওই যে বক্স করেছিলে ওই বক্সের মধ্যে রাফ করো অঙ্কের। তোমার যদি এরকম হয় যে বাঁধছে না অথচ একটু রাফ কাগজের দরকার, এতটা বক্স তুমি করেছো, সেই বক্সের মধ্যে তুমি রাফ করে ফেলো, নো প্রবলেম, তাই না? টাইম ম্যানেজমেন্টের আরো একটা পার্টে যাব আমি। সেটা কি, সেটা হচ্ছে তুমি ওএমআর শিটে কোনো দাগ দিতে পারবে না, কোনো রাফ করতে পারবে না, ওএমআর শিটের পেছনে সাদা জায়গাতে লিখতে পারবে না। তাহলে ওএমআর শিটটা তো তোমাকে প্রথম থেকে যত্ন করে রাখতে হবে, এটা নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখতে হবে। তাহলে তুমি পরীক্ষার শেষের দিকে যখন ওএমআর শিট গোল করবে, প্রথম থেকে ওএমআর শিট 1 দাগ ওএমআর শিট গোল, 2 দাগ ওএমআর শিট গোল, 3 দাগ ওএমআর শিট গোল, বারবার ওএমআর শিট আর প্রশ্নপত্রে গেলে সব তালগোল পাকিয়ে যাবে, টাইম নষ্ট হয়ে যাবে। আবার খুঁজতে হবে ওএমআর শিটে, দেখি পরপর কতটুকু করেছি, প্রশ্নপত্রে যাই, এই যে হ্যাপাজেটগুলো করা যাবে না, তো সিস্টেমেটিক হইতে চলতে হবে। এইবার পরীক্ষার শেষে কোন দাগের উত্তর কত সেটা তুমি ওএমআর শিটে বসানোর সময় কি করে করবে? একবার যদি তোমার মাথা খারাপ হয়ে যায় যে আমি আর বুঝতে পারছি না, তাহলে তো অনেক সময় নষ্ট হবে। তোমার প্রশ্নপত্রের মধ্যে 4টে করে অপশন রয়েছে, যেটা তোমার সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটাতে ছোট্ট করে একটা টিক চিহ্ন দিয়ে ছোট্ট করে দিলে। এইবার কি হচ্ছে, তুমি পরপর পরপর করে আসছো, দেখলে যে মিডিলে কোনো এক সময় দেখলে যে আমার 52 দাগের অঙ্কটা ভুল হয়েছে, রাফটা চেক করলে 52 দাগে চলে গেলে রাফে চেক করলে দেখলে যে হ্যাঁ এটা ভুল হয়েছে, তাহলে কত, ডি হবে না সি হবে। তখন তুমি ওই ডিটাকে ছোট্ট করে ক্রস চিহ্ন দিয়ে সিতে ছোট্ট করে টিক দিলে।
এইবার তোমার পুরোটা শেষ হয়ে গেছে, এবার তুমি পরপর 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 করে এগোচ্ছ। এবার ওএমআর শিট পূরণ করার জন্য আমি ওএমআর শিটের ভিডিও আপলোড করেছি, যাতে ওএমআর শিটে কোনো রকম কোনো এ দাগের থেকে ওই দাগে না যায়, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে তোমার। তাহলে ওইভাবে স্কেল ধরে 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 তুমি লাস্টে যখন এগোচ্ছ, তখন তোমার সিস্টেমেটিক ওয়েতে 10 মিনিটের মধ্যে ওএমআর শিট গোল করা হয়ে গেল। যে ওএমআর শিট গোল করার ক্ষেত্রে অনেকেই বলছে, স্যার লাস্টে আমি আর সময় পাইনি, সেজন্য 10টা গোল করতে পারিনি। এটা কোনো সলিউশন নয়, এটা কোনো সলিউশন নয়। তাহলে তোমাকে ওএমআর শিটের 80টা ঘর পূর্ণ করতে হবে ওই সময়ের মধ্যে। টাইম ম্যানেজমেন্ট, তাই না? তাহলে ওএমআর শিটটাকে যত্ন করে রাখতে হবে। কোশ্চেন পেপারের মধ্যে তোমাকে পরপর পরপর করে সিস্টেমেটিক ওয়েতে দাগ দিয়ে যেতে হবে। যদি এরকম হয় যে না এটা সি হবে না এটা এ হবে, তাহলে কাটাকাটি করবে না বেশি। ওই ছোট্ট রাইট চিহ্ন দিয়েছিলে সিতে, সেটাকে ছোট্ট করে দাগ দিয়ে ক্রস চিহ্ন করে দিলে অন্য কালি দিয়ে, সঙ্গে সঙ্গে ওটা নীল কালি দিয়ে করবে, সঙ্গে সঙ্গে নীল কালি দিয়ে আবার এতে রাইট চিহ্ন দিলে। তাহলে কি হলো, ওএমআর শিট পূরণ করার সময় তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট চলে আসলো। তুমি পরপর প্রশ্ন দেখছো, উত্তর গোল করছো, প্রশ্ন দেখছো, উত্তর গোল করছো। তাহলে কি হলো, তুমি কিন্তু অনেকটা সময় নষ্ট হওয়ার হাতের থেকে বাঁচলে। এরকম হবে না টাইম ম্যানেজমেন্ট মানে তোমাকে আমি কিছু টাইম এক্সট্রা দিয়ে দিলাম, এটা কিন্তু কখনোই সম্ভব না। সম্ভব কি, ওই 2 ঘন্টা 15 মিনিট সময়কে সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করে ওর মধ্যে গুছিয়ে পরীক্ষা দিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে। প্রথম 15 মিনিট কি করবে? প্রথম 15 মিনিটে তুমি যদি প্রশ্ন পড়তে শুরু করে দাও, তাহলে কোনো না কোনো একটা প্রশ্ন হয়তো কঠিন এসে গেছে, আর মাথায় ওটা যখন ঢুকে গেছে, প্রথম 15 মিনিটের মধ্যেই তুমি ভাবছো আমি কি পারবো, তাহলে তো আমি ওই অঙ্কটা পারবো না, আমার তো হবে না। এই থিঙ্কিং যখনই ঢুকে গেল, তুমি রোল নাম্বার করলে ভুল। তোমার প্রিপারেশন দারুণ ভালো, কিন্তু তুমি একটা ওই অঙ্কটা বাদ দিয়েও পাস করতে, তুমি করে গেলে ফেল। তাহলে এটাও টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট। কি, প্রশ্নপত্রে যাব না, পড়বো না। প্রথম কথা হচ্ছে, প্রশ্নপত্রের উপরে যে কোড আছে ABCDPQRS, ওএমআর শিটে আছে কিনা দেখে মিলিয়ে নেওয়া, আছে, চিন্তা মুক্ত। এবার প্রশ্নপত্রে 1 2 3 4 5 6 7 8 9 10, বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, পরপর 77 78 79 80, 80টা প্রশ্নই আছে। মাঝখানে দেখা গেল একটা অনুচ্ছেদ নেই, ছাপা হয়নি। সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে ডাকো, স্যার আমার এই কোশ্চেন পেপারটায় এই প্রবলেম রয়েছে, পাল্টে দিয়ে দিলেন। বা তুমি দেখলে তোমার কোশ্চেন পেপারের যে কোড নাম্বার এ আর ওএমআর শিটে সি, সেটা পাল্টে চেঞ্জ করে নিলে। পরবর্তীতে এইটা খেয়াল পড়লে তোমার অনেক সময় নষ্ট হতে পারে, আবার ওই ঘরে যাও, আবার এটা নিয়ে আসো, এটা করো, ওটা করো, সময় নষ্ট হয়ে যেতে পারে। এই সময়টা তাহলে প্রথম 15 মিনিট যদি সিস্টেমেটিক ওয়েতে চলো, সব কিছু কমপ্লিট করতে পারো 10 মিনিটের মধ্যে, তাহলে 5 মিনিট সময় তুমি অতিরিক্ত পেলে। কোশ্চেন পড়লে না, কিন্তু তুমি কোশ্চেন 80টা আছে কিনা দেখলে, এবার তুমি ওএমআর শিটের উপরের অংশ ফিল আপ করছো। তোমার রোল নাম্বার লিখলে, বুকলেট নাম্বার লিখলে, আবার রোল নাম্বার লিখলে, আবার বুকলেট নাম্বার লিখলে, স্টেট কোড লিখলে, ডিস্ট্রিক্ট কোড লিখলে, ব্লক কোড লিখলে, আর তোমার সেন্টার কোড লিখলে, লিখে গোল করলে। স্কেল ধরে যেভাবে বলেছি সেভাবে করেছো, তোমার ওইটুকু হয়ে গেল 5 মিনিটেরও আগে। আর তুমি কোশ্চেন পেপার দেখলে 80টা কোশ্চেন আছে কিনা, সব কিছু মিলে 7 থেকে 8 মিনিট সময় লাগলো। বাকি প্রথম 30 সেকেন্ড বা 40 সেকেন্ড তুমি চোখে হাত দিয়ে শ্বাস নিয়েছো, শ্বাস ছেড়েছো, ব্রেনটাকে কুল করেছো। তাহলে তোমার হাতে 9 মিনিট থেকে 9.5 মিনিট সময় যাওয়ার পরেও 6 মিনিট সময় বা 5 মিনিট সময় থাকলো। এই 5 মিনিট সময়ে তুমি এবার কোশ্চেন দেখতে শুরু করো। কোশ্চেনগুলোকে এবার পরপর পরপর করে ঠান্ডা মাথায় দেখতে শুরু করো। ফিগার থেকে শুরু করতে পারো, বাংলা থেকে শুরু করতে পারো, যেখান থেকে খুশি সেখানে তুমি শুরু করতে পারো। তুমি এবার 5 মিনিট সময় বেশি পেয়েছো, ওই 5 মিনিটে দেখা গেল তোমার 10টা ফিগার কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে সিস্টেমে ফিগার করাচ্ছি, এই সিস্টেমে ফিগার করলে তো 100% ভুল হওয়ার কোনো প্রবণতা থাকছে না, ভুল হবেই না। 40টার মধ্যে কোনো ভুল হবে না। আমার পদ্ধতিটা অবলম্বন করো, তাহলে তুমি ফিগার কিন্তু 5 মিনিটে 10টা বা 15টা বা 20টা ফিগার এগিয়ে গেলে। তো 15টা ফিগার যদি এগিয়ে যাও, বা আমি ধরলাম 10টা ফিগার এগিয়ে গেলে, তুমি কিন্তু 12.5 থেকে 13 বা 15 নম্বর বা 20 নম্বর অনেক সময় হতে পারে তুমি এগিয়ে গেলে।
তোমার পরীক্ষা শুরুর টাইমে তুমি 20 নম্বর পেয়ে গেছো। এই যে যে পজিটিভ থিঙ্কিং চলে আসলো যে আমার এখনো পরীক্ষা শুরু হতে পারলো না, আমি 20 নম্বর পেয়ে গেছি, তাহলে এই পজিটিভ হাইপটা তোমাকে পরীক্ষার হলে টেনে দেবে। এবার পরপর এগোতে এগোতে কোশ্চেনের শেষের দিকে গিয়ে একটা অঙ্ক তুমি পারলে না, তাহলে কি হবে, ওই অঙ্কটা ওই বক্সে ঢুকিয়ে দিলে রাফ কাগজের, পরে গিয়ে হাতে অনেক সময় 15 মিনিট 20 মিনিট সময় রয়েছে, ওই অঙ্কটা নিয়ে ভাবো ঠান্ডা মাথায়, 3বার শ্বাস নিয়ে নাও, নিয়ে তারপরে ভাবো, ভাবলে দেখা গেল যে মিলছে না, আবার ভাবো, আবার ভাবো, মিলছে না, অপশান থেকে যাওয়ার চেষ্টা করো, মিলছে না, লাস্টে মনে করলে যে এইটা যদি এরকম হয় তাহলে উত্তর হওয়ার সম্ভাবনা আছে ডি, লাস্টের মিনিটে তুমি ডিটা করলে একদম, যদি এরকম সমস্যা হয় দুটো কি একটা বাড়তে পারে বা 3টে ম্যাক্সিমাম, একদম লাস্ট মুমেন্টে লাস্টের 3 মিনিট সময়ের মধ্যে ওই 3টেকে গোল করে ছেড়ে দাও, কোনো কোশ্চেন ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে এই যে টাইম ম্যানেজমেন্ট তোমার, আর কি, আর পরীক্ষার হলে সময় আমি নষ্ট করব না, একটা সেকেন্ড আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে কি করবে? আরও টাইম ম্যানেজমেন্টের বিষয় হচ্ছে, তুমি জলের বোতল নিয়ে ঢুকলে, পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তুমি যেহেতু ওএমআর শিট পাচ্ছ, তুমি তার থেকে ঠিক 5 মিনিট আগে টয়লেট করে আসলে, এই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে কোনো টয়লেট যাওয়া যাবে না, টয়লেটে যাওয়া আসা দিয়ে 5 মিনিট সময় নষ্ট হয়, মূল্যবান সময়ের মধ্যে তুমি ওই 5 মিনিট সময় কেন নষ্ট করবে? তাহলে এটা একটা টাইম ম্যানেজমেন্টের পার্ট। আর একটা পার্ট কি টাইম ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে তুমি জলের বোতল একদম পাশে রেখে দেবে, ঘড়ি আগে থেকে হাতে কাঁটাযুক্ত ঘড়ি পরে রাখবে, তোমার ব্যাগপত্র আগের থেকে বাইরে সরিয়ে রেখে আসবে, পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি তোমার পেন, অনেকগুলি পেন রেখে দিলে, তোমার অ্যাডমিট কার্ডটাকে রেখে তার উপরে পেনটা রাখলে, যাতে অ্যাডমিট কার্ড এই পকেটে না এই পকেটে, কোন পকেটে খুঁজতে গিয়ে দেখা গেল অ্যাডমিট কার্ডটা পাচ্ছ না, এই কোথায় গেল কোথায় গেল, মাইন্ড যখনই ডাইভার্টেড হয়ে যাবে টাইম তোমার খাবে, সেই টাইমটাকে অপচয় করা যাবে না। টাইম ম্যানেজমেন্ট তোমাকে আগের থেকে সাজিয়ে রাখতে হবে, সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে রাখলে, তাহলে কি হলো, তোমার ওই তোমার যে অ্যাডমিট কার্ড সেটা দেখে রোল নাম্বারটা ওই মার্কশিটের উপরে লিখে দিলে, কোশ্চেন পেপারের যে বুকলেট নাম্বার লিখে দিলে, পর দেখো সিস্টেম অনুযায়ী চলতে থাকবে। এই প্রথম 15 মিনিটের মধ্যে থেকে 6 মিনিট সময়কে যদি তোমার বাঁচিয়ে নিতে পারো, তাহলে তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ। শেষের 15 মিনিট সময়টাকে তোমার গোল করার জন্য রেখে দিলে, বাংলা অনুচ্ছেদের প্রত্যেকটা অনুচ্ছেদে পড়ার পরে প্রশ্নে চলে গেলে, অনুচ্ছেদ ভালো মতন পড়লে না, প্রশ্নে চলে গেলে আবার অনুচ্ছেদে আসছো, খুঁজে পাচ্ছ না একটা প্রশ্নের উত্তর, টাইম নষ্ট হবে। টাইম ম্যানেজমেন্টে কি বলছে? টাইম ম্যানেজমেন্ট বলছে যে 30 সেকেন্ড করে 4টে গল্পের জন্য মোট 2 মিনিট সময় অপচয় করো, ওই 2 মিনিট সময় তোমাকে 10 মিনিট সময়ের উপকার করে দেবে। প্রশ্নপত্রে যখনই তুমি বাংলা অনুচ্ছেদ পড়বে, 30 সেকেন্ড চোখ ঢেকে 4বার জোরে জোরে শ্বাস নাও, ছাড়ো, জোরে জোরে নাও, ছাড়ো, জোরে জোরে নাও, ছাড়ো, আস্তে করে চোখ খুলে গল্পটা ধীরে ধীরে পড়লে। প্রশ্নে গেলে, প্রশ্নে যাবার পরে প্রশ্ন দেখবে, উত্তর করবে না, গল্পের মধ্যে কোথায় আছে সেই জায়গাটা আন্ডারলাইন করবে, টাইম ম্যানেজমেন্ট, আন্ডারলাইন করে তার এগেনস্টে তুমি উত্তরটা করেছো। পরবর্তীতে তোমার মনে হলো যে না, আমার তো 76 দাগের উত্তর ভুল হয়েছে, তখন তুমি 76 দাগের উত্তর যে সঠিক কোনটা সেটা তো আর খুঁজে পাচ্ছ না বইয়ের মধ্যে, গল্পের মধ্যে, এদিকে টাইম প্রায় শেষ, ব্রেন তখন উতলা হতে শুরু করেছে। তোমার যদি আন্ডারলাইনটা করা থাকে তাহলে তুমি চট করে চলে গেলে, আন্ডারলাইনটা দেখলে, হ্যাঁ এইটা দেখে আমি এটা উত্তর করেছিলাম, হ্যাঁ ঠিকই তো, এইখানে তো একটা না কথা যুক্ত আছে, তাহলে এইখানের উত্তর কিন্তু সি হবে না, এ হবে। এই যে আন্ডারলাইন করা ছিল বলেই তুমি খুব তাড়াতাড়ি উত্তরে পৌঁছাতে পেরেছো, এটাকেই টাইম ম্যানেজমেন্ট বলে। তো এরকম আরও অনেক বিষয় রয়েছে যেটাকে আমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট বলে থাকি। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট যার ভালো, সে অল্প না পারা বিদ্যা নিয়ে পরীক্ষার হলে গেলেও অনেক সময় অনেকের থেকে আগে এগিয়ে যায়। আবার এরকম দেখা যায় সব পারা টাইম ম্যানেজমেন্টের অভাবে ফেল করে যেতে পারে। তা আমার যেটা ধারণা, আজকের পরে এই 28 দিনের পরীক্ষার প্রস্তুতিতে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টে আর কোনো প্রবলেম যেন না হয়, কারণ পাসটা তো তুমি করবে। টাটা।